বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার দণ্ডবিধির তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব কারাদণ্ড বা কারাবাস। গতকাল আমরা দণ্ডবিধির 53 ধারা পড়েছিলাম। সেখানে বিভিন্ন প্রকার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। ওখানে 5 প্রকার শাস্তি আছে। সবার প্রথমে ছিল মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, এরপরে সম্পত্তি বাজেয়াপ্ত, তারপর ছিল হচ্ছে আপনার জরিমানা বা অর্থদণ্ড। তো ওখানে কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্টকে ভাগ করছিল 53 ধারায় 2 ভাগে, একটা হলো সশ্রম আর একটা হচ্ছে বিনাশ্রম। তো সশ্রম বলতে যখন কয়েদিকে জেলখানায় থাকা অবস্থায় শ্রম প্রদানে বাধ্য করা হয়, মানে তাকে ওখানে কোনো কাজে নিয়োজিত রাখা হয়, সেটাকে বলে সশ্রম। আর যখন তাকে কোনো প্রকার কাজে নিয়োজিত ছাড়া একেবারেই মানে বিনা পরিশ্রমে বসে থাকে বা সাজা ভোগ করে, তখন সেটাকে বলে হচ্ছে বিনাশ্রম। তো সশ্রমকে ইংরেজিটা মনে রাখবেন রিগোরাস, আর বিনাশ্রম হলো সিম্পল। ঠিক আছে? তো কারাদণ্ড আর কারাবাস নিয়ে অনেক সময় আপনারা বিভ্রান্ত থাকেন যে কোনটা দণ্ড আর কোনটা বাস। দুইটা একই মনে করবেন, যে বাস দেখতে তো দণ্ডের মতোই। আচ্ছা, আসেন তাহলে আমরা চলে আসি কারাবাসের প্রকারভেদ। দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী কারাবাস 2 প্রকার। দেখেন, সশ্রম রিগোরাস, দ্যাট ইজ উইথ হার্ড লেবার, মানে কঠোর শ্রম দেওয়া হবে। আর একটা হলো বিনাশ্রম বা সিম্পল। কারাবাস অনেক ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম হতে পারে, শুধুমাত্র সশ্রম হতে পারে, আবার শুধুমাত্র বিনাশ্রম হতে পারে। এখন বিষয়টা হলো যে কোন জায়গায় কাউকে সশ্রম কারাবাস দিবে, আর কখন কাউকে বিনাশ্রম কারাবাস দিবে, আর কখন কাউকে সশ্রম দিতে পারে, বিনাশ্রম দিতে পারে। এটার ব্যাখ্যা হলো, আমি আগে দিয়ে যাই, তারপরে আমরা পড়বো এখানে ধারায় কোন ধারায় কি আছে। ব্যাখ্যাটা হলো যে আমরা যখন দণ্ডবিধির এখনো কোনো অপরাধের শাস্তি এখনো শুরু করি নাই, দণ্ডবিধি যখন আমরা পড়া শুরু করব, কিছু কিছু অপরাধের শাস্তি আছে ওই জায়গা বলাই আছে। ধরেন ইপটিজিং এর শাস্তি 509 ধারায় 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাবাস। সো ওই জায়গা বিনাশ্রম শব্দটা উল্লেখই আছে। সো এই জায়গায় বিনাশ্রম কারাবাসী ভোগ করবে, এই জায়গায় অন্য কিছু ভোগ করার কোনো সুযোগ নাই। বুঝছেন? কিছু কিছু জায়গায় শাস্তি আছে সশ্রম কথাটা উল্লেখ আছে। উদাহরণস্বরূপ দস্যুতার শাস্তি 392 ধারায় আছে 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। তাহলে ওই জায়গায় ছিল বিনাশ্রম, আর এই জায়গায় কি সশ্রম। যে জায়গায় বিনাশ্রম বা সশ্রম সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে ওইগুলাই ভোগ করতে হবে। এই জায়গায় আদালত অন্য কিছু দিতে পারবে না। বুঝেন কিনা? তবে অধিকাংশ জায়গায় আছে, যেরকম আমি যদি বলি চুরির ক্ষেত্রে 379 ধারায় আছে যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড। যে কোনো বর্ণনা, তাহলে এখানে যে কোনো বর্ণনা বলতে এখানে সশ্রম বলে নাই, বিনাশ্রম বলে নাই, এখানে যে কোনো বর্ণনা। এটা অফ আইদার ডেসক্রিপশন, মানে এটা যে কোনোটা হতে পারে। মানে হলো এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম। যে কোনো বর্ণনা 3 বছর মানে হলো আদালত যদি মনে করে চোর রে 3 বছর সশ্রম দিতে পারে, চোর রে 3 বছর বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে, অথবা আদালত মনে করলে 2.5 বছর মানে 1.5 বছর সশ্রম, 1.5 বছর কি বিনাশ্রম, অথবা 1 মাস বিনাশ্রম বাকি সব সশ্রম, মানে দুইটার কম্বিনেশনেও দিতে পারে। পুরোটা বিনাশ্রম দিতে পারে, পুরোটা সশ্রম দিতে পারে, সশ্রম বিনাশ্রম একত্রে দিতে পারে। তো একত্রে দিতে পারে কখন? যদি বলা থাকে যে কোনো বর্ণনার কারাবাস। আর যদি ধারায় বলা থাকে সশ্রম, তাহলে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নাই। ধারায় বলা যদি থাকে বিনাশ্রম, তাহলেও মানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নাই। আর এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলাই বলা হয়েছে দণ্ডবিধি 60 ধারায়। কত ধারা? 60 ধারা। একটু পড়ি, দেখেন। এই যে দেখেন, দণ্ডবিধির অধীন কারাবাস বলতে সশ্রম বা বিনাশ্রম উভয় কারাবাসকে বোঝাবে। অর্থাৎ যেখানে কারাবাস উল্লেখ করা হয়েছে কিন্তু সশ্রম বা বিনাশ্রম তা উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে কারাবাস বলতে সশ্রম বা বিনাশ্রম উভয় কারাবাস হতে পারে। তবে এই ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম কারাবাস দেওয়া আদালতের জন্য কি বলেন? বিবেচনামূলক। অর্থাৎ আদালত সশ্রম কারাবাস বা বিনাশ্রম কারাবাস দিতে পারে। এখন আন্ডারলাইন করবেন, দণ্ডবিধি 60 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো অপরাধী গোল দিবেন যে কোনো বর্ণনার কারাবাসে দণ্ডিত হয়। কিসে দণ্ডিত হয়? যে কোনো বর্ণনার। ইংলিশটা দেখেন, an offender is punishable with imprisonment which may be of either description. either description কথাটার অর্থ হলো যে কোনো বর্ণনার। সেই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ বিনাশ্রম কারাবাস বা সম্পূর্ণ সশ্রম কারাবাস দিতে পারে, বা আংশিক বিনাশ্রম দিতে পারে, আংশিক সশ্রম দিতে পারে। বুঝছেন? তাহলে 60 ধারায় বলছে যে যদি যে কোনো বর্ণনার দেওয়া থাকে তাহলে আদালত বিবেচনামূলক ক্ষমতা করে যা খুশি তাই দিতে পারে। নিচের
আমি যেরকম যে দেখেন যেমন 147 ধারায় দাঙ্গার শাস্তি হতে পারে যে কোনো বর্ণনা 2 বছর, তাহলে এই জায়গায় 2 বছর পুরোপুরি সশ্রম দিতে পারে, 2 বছর পুরোপুরি বিনাশ্রম দিতে পারে, আবার সশ্রম বিনাশ্রমের কম্বিনেশনও দিতে পারে। সো এই জায়গা আর পড়বো না। এরপরে চলে আসেন, এখানে নতুন বইতে কিছু ধারা যোগ করছে যে যে ক্ষেত্রে কারাবাস শুধু সশ্রম হবে, অনেকগুলা ধারা, এগুলো আমরা কিছুই পড়বো না। কি কি কারাবাস সশ্রম হবে এটা আমরা যখন আলাদা আস্তে আস্তে পড়বো তখন অলরেডি আমার ধারণাই হবে যে অমুক অমুক জায়গায় সশ্রম আছে। সো আলাদা করে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? দণ্ডবিধিতে বহু জায়গায় আছে যে সকল জায়গায় বলা আছে যে এই সাজাটা সশ্রম। আমি উদাহরণস্বরূপ কয়েকটা বলে দিই। ধরেন ওই দস্যুতার ক্ষেত্রে বলা আছে সশ্রম, ডাকাতির ক্ষেত্রে বলা আছে সশ্রম, এরকম বেশ কয়েক জায়গায় আছে যে জায়গা বলাই আছে সশ্রম। তাহলে সশ্রম থাকলে সশ্রম দিতে কি বাদ। তো সশ্রম কারাবাসের অনেক কিছু আছে নতুন বইতে, এগুলো আমরা পড়তে যাব না। চলে আসি বিনাশ্রম, যে ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাবাস হবে। তো বিনাশ্রম কারাবাস কখন হবে এটা একটু পড়ি, এটা আমাদের একটু জানতে হবে, পাইছেন? আচ্ছা, বিনাশ্রম কারাবাস প্রথমত যদি ওই পার্টিকুলার ধারায় বলা থাকে বিনাশ্রম কারাবাস, তাহলে বিনাশ্রম কারাবাস দিতে কি আদালত বাধ্য। দেখেন, যে ক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় কোন অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাবাসের বিধান থাকে সেই ক্ষেত্রে আদালত শুধুমাত্র বিনাশ্রম কারাবাস দিতে বাধ্য। যেমন দেখেন, দণ্ডবিধি 309 ধারায় আত্মহত্যা করার উদ্যোগের ক্ষেত্রে শাস্তি হতে পারে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয়। যেহেতু 309 ধারায় বিনাশ্রম কারাদণ্ড উল্লেখ করা আছে, তাই এই ক্ষেত্রে কারাদণ্ড হবে শুধুমাত্র কি বলেন বিনাশ্রম। এছাড়া দেখেন, যেটা মনে রাখতে হবে, দণ্ডবিধির 67 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড। আমরা সামনে পড়বো 67 ধারা, যেখানে বলা হয়েছে যে ক্ষেত্রে শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড। কিছু কিছু ধারা আছে ওই জায়গায় বলা আছে শুধু অর্থদণ্ড। ওই অর্থদণ্ড যদি দিতে না পারে তাহলে তার কারাবাস যা হবে সেটা হবে সর্বদাই বিনাশ্রম। উক্ত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড দেওয়া হবে তা বিনাশ্রম হবে। তো এখানে বিনাশ্রম কারাবাসের নতুন বইতে কতগুলো চার্ট দিয়ে কতগুলো ধারা বলছে যে এই ধারায় শাস্তি বিনাশ্রমই হবে, দরকার নাই, এগুলো আমরা পড়বো না, এগুলো আমরা সামনে যা পড়বো ওইভাবেই মনে থাকবে ইনশাল্লাহ। বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন এখানে একটা প্রশ্ন 2023 সালের পরীক্ষায় এসেছে যে কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে। এই জায়গায় কয়েকটা অপরাধের নাম বলছে: মনুষ্যহরণ, ডাকাতি, অবৈধ বাধাদান, খুন। এখন আপনি যদি একটু আপনার সাধারণ জ্ঞান প্রয়োগ করেন, আপনার মুখস্থ না থাকলেও আপনি এটা পারবেন। কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? সাধারণত বিনাশ্রম হয় কি অপরাধ? ছোট অপরাধ, মানে যে অপরাধটা কম গুরুতর প্রকৃতির। তাহলে দেখেন, খুন তো অনেক বড়, ডাকাতিও বড়, মনুষ্যহরণও বড়, আর অবৈধ বাধা দান মানে একজনের শুধু যাইতে যাওয়ার অধিকার আছে তারে বাধা দিতে। তাহলে বিনাশ্রম কোনটা হইতে পারে বলেন? অবৈধ বাধা দান, যেটা অপেক্ষাকৃত কম গুরুতর প্রকৃতির, সেই ক্ষেত্রেই বিনাশ্রম হতে পারে। তারপরে দেখেন 2 নং প্রশ্নটা, নিম্ন বর্ণিত কোন বক্তব্যটি সঠিক? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হবে? সশ্রম হবে। তো সেলফ প্র্যাকটিসে অনেক কিছু আছে, পড়ে ফেলবেন। আমরা চলে আসি অর্থদণ্ড বা ফাইন। তাহলে আমরা এখানে একটা ধারাই পড়ছি, সেই ধারাটা হলো 60 ধারা। 60 ধারায় বলছে যে কারা যদি কোথাও বলা থাকে যে কারাবাস হবে যে কোনো বর্ণনা, তাহলে কি হবে? সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। চলে আসেন অর্থদণ্ড বা ফাইন, ধারা 63 থেকে 70। প্রথমে দেখেন, আমরা চলে আসি অর্থদণ্ডের প্রকৃতি। নতুন বইতে অনেক কথা বলা আছে, একটু পড়বো না। অর্থদণ্ডের প্রকৃতি হলো, অর্থদণ্ড এই আমাদের তাকান, অর্থদণ্ড একটা অপরাধের ক্ষেত্রে কখন কখন দিতে পারে? কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিতে পারে, আবার শুধু কি অর্থদণ্ড দিতে পারে। আবার কিছু কিছু ধারা আছে যে ওই ধারায় অর্থদণ্ড ছাড়া আর কোনো সাজাই নাই। এ হলো কথা। তো আমরা চলে আসি শুধুমাত্র অর্থদণ্ডযোগ্য অপরাধ সমূহের তালিকা। এই তালিকা আমরা এখানে পড়বো না, এই তালিকা প্রয়োজন নাই। চলে আসি ধারা 63-তে, অর্থদণ্ডের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন। শুনেন, আমরা ফৌজদারি কার্যবিধির 32 ধারা পড়ে এসেছি, যেখানে বলা হয়েছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, দ্বিতীয় শ্রেণীর পারে কত? 3 লাখ, আর তৃতীয় শ্রেণীর পারে 2 লাখ। মানে উন্ডা এর চেয়ে বেশি অর্থদণ্ড দিতে পারে না। এখন আমাদের দণ্ডবিধিতে বিভিন্ন ধারায়
মনে রাখবেন যদি অনেক ধারায় আছে যে বলা ওই ধারায় বলাই আছে যে জরিমানা 1000 টাকা বা জরিমানা 10,000, তাহলে আদালত সর্বোচ্চ পারবে কত? 10,000, এর বেশি তো উনি পারবে না। কিন্তু যদি কোনো অধিকাংশ ধারায় বলা আছে, ধরেন চুরির ক্ষেত্রে বলা আছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়, জরিমানা ওই জায়গা বলে নাই যে জরিমানা কত, জরিমানা কত, তাহলে জরিমানা কত হবে এটা অত্যাধিক হবে না, এটা বলছে 63 ধারায়। এই যে পড়ি দেখেন, যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে সেই বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের নির্দিষ্ট সীমা নাই, তবে কি হবে না? অত্যাধিক হবে না। বুঝছেন? ধরেন একটা গরু চুরির মামলা, গরুর দাম ধরেন 1 লাখ টাকা, তাহলে এই মামলায় উনি অর্থদণ্ড ইচ্ছা করলে ওই মামলার মূল্যমান অনুসারে দিবে, অত্যাধিক হবে না, ওনার ক্ষমতা অনুসারে দিবে। বড় জোর অর্থদণ্ড দিলে 1 লাখ দিতে পারে, কিন্তু ওনার তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে কত? 5 লাখ, এ জায়গা 5 লাখ দিলে আবার অত্যাধিক হয়ে যাবে। তো অর্থদণ্ডের পরিমাণ যদি কোথাও নির্দিষ্ট না থাকে তাহলে সেটা কি হবে না? অত্যাধিক হবে না। এই কথাটা কোথায় বলা হয়েছে? 63 ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন, যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? নির্দিষ্ট সীমা নেই, তবে অত্যাধিক হবে না। কত ধারা? 63 ধারা। তাহলে আমরা 60 ধারায় জানলাম কারাবাস বলতে যে কোনো বর্ণনা কারাবাস বলতে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হতে পারে। আর 63 ধারায় জানলাম যে অর্থদণ্ড নির্দিষ্ট না থাকলে অর্থদণ্ড কি হবে না? অত্যাধিক হবে। বুঝছেন? আচ্ছা, এবার আমরা চলে আসি অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস নির্ণয়। গতকাল এটা নিয়ে আলোচনা করেছিলাম। দেখেন, আমরা এই জায়গা পড়ি পরে, বাট আমার কথা শুনে নাকি। গতকাল ফৌজদারি কার্যবিধির 33 ধারা বলছিলাম। 33 ধারা বলা হয়েছে কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে আদালত দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কি কারাবাস দিতে পারতো, তার কয় ভাগের 1 ভাগ? 4 ভাগ। ফৌজদারি কার্যবিধির 33 ধারা এবং দণ্ডবিধির 65 ধারা হুবহু এক, তবে ফৌজদারি 33 ধারা শুধু ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, আর দণ্ডবিধির 65 ধারা ম্যাজিস্ট্রেট প্লাস দায়রা প্লাস অন্যান্য ফৌজদারি আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে মোট 3 ভাগে আমরা ভাগ করব। সেটা হলো, যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাবাস হবে, এটা একটা। আর যদি যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাবাস হবে, এটার একটা। আর একটা হলো কোনো কারাবাস দেয় নাই, শুধু অর্থদণ্ড দেয়, এটা একটা। সো এখানে আপনারা যার লেখা আছে লিখেন না, আশেপাশে এক ফাঁকা জায়গা একটু লেখেন, আমরা তো পড়বো বাট তার আগে একটু বোঝার জন্য লেখেন যে কারাবাস প্লাস অর্থদণ্ড, কারাবাস যে কোনো এক জায়গায় লিখবেন, কারাবাস যোগ কি বলেন অর্থদণ্ড সমান 65 ধারা। লিখছেন? কারাবাস প্লাস অর্থদণ্ড দিলে দণ্ডবিধির কত ধারা? 65 ধারা। 65 ধারায় কি বলছে? ধরেন একজনে চুরির জন্য সর্বোচ্চ সাজা দিতে পারে 3 বছর, আদালত 3 বছরের সাজা দিছে, তার 1 লক্ষ টাকা জরিমানা করছে, তাহলে এই 1 লক্ষ টাকা অনাদায়ে আর কত টাকা জরিমানা তারে করতে পারে, আর কত টাকা কারাদণ্ড, কতদিন কারাদণ্ড তারে দিতে পারে, এই ব্যাখ্যার জন্য আমার জানতে হবে কোথায় 65, কারণ এই জায়গায় কারাবাসও দিছে অর্থদণ্ডও দিছে। তাহলে সেই ক্ষেত্রে দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ সাজা কত দিতে পারতো? সর্বোচ্চ সাজা দিতে পারতো 3 বছর। তাহলে 3 বছরে ভাগ দিবে কত? 4 দিয়ে, তাহলে কতদিন হয়? 9 মাস। তাহলে সে 3 বছর তো খাটবেই, ওই যে আগের যে 3 বছর আছে, আর 1 লক্ষ টাকা না দিলে আরো খাটবে কত? 9 মাস। এটা হিসাব করতে আমার লাগলো কত? দণ্ডবিধির কত ধারা? 65 ধারা। ধন্যবাদ। নিচে লেখেন, যাবজ্জীবন কারাবাস প্লাস অর্থদণ্ড। লেখেন যাবজ্জীবন কারাবাস, যাবজ্জীবন কারাবাস প্লাস অর্থদণ্ড।
সমান দিয়ে লেখেন 57 ও 65 দ্বারা। কারাবাসের সাথে অর্থদণ্ড দিলে শুধু লাগতেছে কত? 65, কারণ কারাবাস তো ওই ধারায় সর্বোচ্চ কারাবাসের 4/1 কিন্তু যদি যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দেয় তাহলে যাবজ্জীবন কারাবাস তো আমৃত্যু কারাবাস, তাহলে আমৃত্যুরে 4/2 কেমনে করবো? এই জন্য সহায়তা নিতে হবে কার? 57তে যাবজ্জীবন কারাবাসে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে ধরছে কত? 30, আর 4/1 করবো কত দিয়ে? 65 দিয়ে। বুঝছেন? তাহলে হতো 7.5 বছর। আচ্ছা, এবার লেখেন নিচে শুধু অর্থদণ্ড, মানে কোন কারাদণ্ড দেয় নাই, শুধু কি অর্থদণ্ড। এই ক্ষেত্রে লিখবেন সমান 67 দ্বারা। শুধু অর্থদণ্ড দিলে কত? 67। শুধু অর্থদণ্ড আমরা একটু পরেই পড়বো, ওই জায়গায় বলছে যে ক্ষেত্রে কাউরে কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিছে, তাহলে 50 টাকা পর্যন্ত 2 মাস কারাদণ্ড দিতে পারে, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। এই যে কথাগুলো আমি 3 লাইনে লেখাইলাম, এই কথাগুলোই ঘুরাই পেঁচায় বিভিন্ন ভাবে এই জায়গা কি বলা আছে। তাহলে কারাবাসের সাথে যদি অর্থদণ্ড দেয় তাহলে আমার ওই অর্থদণ্ড অনাদায় আর কতদিন কারাবাস দিতে পারে? কত দ্বারা? 65 দ্বারা। যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দিলে কত দ্বারা? 57 ও 65, আর শুধু অর্থদণ্ড দিলে কত দ্বারা? বুঝেন কিনা মাহবুব সাহেব? হিসাব কিন্তু জটিল না, খুব সহজভাবে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু পড়ি, দেখেন এবার পড়লে ভালো বোঝা যাবে। এই কথাগুলোই এখানে অনেক ভাবে বলা। দেখেন, অনাদায়ী অর্থদণ্ড। অনাদায়ী অর্থদণ্ড অর্থ হলো আদায় হয়নি বা বকেয়া অর্থদণ্ড। আসামির উপর আরোপিত অর্থদণ্ড আসামি পরিশোধ করতে ব্যর্থ হলে বা অনাদায়ী থাকলে উক্ত অনাদায়ী অর্থদণ্ডের জন্য আসামিকে কারাবাস ভোগ করতে হবে। মানে সে যদি অর্থদণ্ড নাই দিতে পারে তাহলে তাকে কি ভোগ করতে হবে? কারাবাস। অর্থদণ্ড প্রধানত 2 ভাবে দেওয়া যায়। একটা দেখেন শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া যায়, যেমন কোন আসামিকে 500 টাকা অর্থদণ্ড দেওয়া হলো। অর্থদণ্ড দেওয়া যেতে পারে অন্য কোনো দণ্ড বা কারাবাসের সাথে, যেমন অর্থদণ্ড সহ কারাবাস বা অর্থদণ্ড সহ মৃত্যুদণ্ড বা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাবাস দেওয়া যায়। এখন শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হোক বা অন্য কোনো কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হোক, সেই ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধ করতে না পারলে আসামিকে অর্থদণ্ড অনাদায়ী কারাবাস ভোগ করতে হবে। অর্থদণ্ড অনাদায়ী কারাবাস কত হবে সেটা নির্ধারণ করতে যে দেখেন দণ্ডবিধি 57, 65 ও 67 ধারা অনুসারে। তাহলে যাবজ্জীবন কারাবাসের সাথে যদি অর্থদণ্ড দেয়, এই জায়গা জাজ বলছে 57, শুধু 57 হইলে হবে না। 57তে আমি 30 বছর জানলাম, কিন্তু 4/1 কেমনে জানবো? 65। কারাবাসের অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাবাস হিসাবের ক্ষেত্রে 65, আর শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে কত? 67। বুঝছেন? এই জায়গা 57 ধারা তো গতকাল বিস্তারিত পড়ছি, তারপরে আরেকবার যদি একটু দেখে দেখেন যে যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাস। দেখেন 57 ধারা, যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হলে এবং উক্ত অর্থদণ্ড পরিশোধে আসামি কি হলে? ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ী কারাদণ্ডের জন্য কারাবাস হিসেবে হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে কত? 30 বছর ধরে 4/1 দিয়ে ভগ্নাংশ করতে হবে। এখন 30 বছর ধরার কথা কিন্তু অ্যাকচুয়ালি 57তে আছে, বাট 1/4 কথা এটা কিন্তু 57তে নাই। 1/4 কথা আছে কোথায়? 65-তে। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ী কারাবাস হবে সর্বোচ্চ 7 বছর। কতদিন? 6 মাস। বুঝছেন? এবার চলে আসি, দেখেন 65-তে কি বলছে। অর্থদণ্ড সহ কারাবাস, মানে অর্থদণ্ডও দিছে আবার কি কারাবাসও দিছে। অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য ধারা কত? 65। দেখেন, যে ক্ষেত্রে কোনো অপরাধের শাস্তি কারাবাস অর্থদণ্ডের বিধান থাকে সেই ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস হিসাব করার ক্ষেত্রে 65 ধারা প্রযোজ্য হবে। যে ধারার অধীন কারাবাস দেওয়া হয়েছে আন্ডারলাইন করবেন, উক্ত ধারার সর্বোচ্চ কারাবাসের 1/4 অর্থদণ্ড অনাদায়ী কারাবাস দেওয়া যেতে পারে। ওই ধারার সর্বোচ্চ কত? 4/1। এটা কত? 65। তাহলে আমরা যদি একটু এখানে আসি যে 65 ধারায় বিধান করা হয়েছে
যে ক্ষেত্রে অপরাধী কারাবাস ও অর্থদণ্ডে দণ্ডিত হয় কিন্তু অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত অপরাধীকে উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের মেয়াদের 4/1 কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। বুঝছেন? উদাহরণ আর পড়বো না, জেনে রাখা ভালোতে আসেন। 65 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে অপরাধটি অর্থদণ্ড সহ কারাদণ্ড অপরাধ। বুঝছেন? 65 ধারা যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলেও প্রযোজ্য, আবার কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলেও কি প্রযোজ্য। পরেরটা দেখেন, অর্থদণ্ড আন্ডারলাইন করবেন। অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত যে কারাবাস আরোপ করে তা অপরাধীকে উক্ত অপরাধের জন্য যে দণ্ডে দণ্ডিত করা যেতে পারে তার যে কোনো বর্ণনার হতে পারে বা গোল দিবেন সশ্রম বা বিনাশ্রম হতে পারে। ধারা 66। অর্থাৎ 65 ধারায় হিসাব করে ওই যে 4/1 কারাদণ্ড যদি ইচ্ছেন, মূল কারাদণ্ডের সাথে ওই এক্সট্রাটুকু সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। এই কথাটাই বলছে কত ধারা? 66 ধারা। অর্থাৎ 66 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধী কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হয়, উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড প্রদান করা হয় তা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। বুঝেন নাই? মাহবুব সাহেব বুঝেন নাই? দেখছেন? লুৎফা সাহেব বুঝেন নাই? বুঝছেন? 66-তে হ্যাঁ, কত ধারায় বলছে? এই তো বুঝছেন তো। অর্থদণ্ডর কোন অর্থদণ্ড? যে ক্ষেত্রে কারাবাসও দিছে, অর্থদণ্ডও দিছে, সেই ক্ষেত্রে আমার তো লাগতেছে 65 ধারা। 65-তে আছে কত? 4/1। এই যে 4/1 যে কারাদণ্ড দিল, এটা কি সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে? এই ব্যাখ্যা দিছে কততে? 66-তে। এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখেন, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হয় না। এটা আন্ডারলাইন করেন, বিবিআই। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হয় না। ভাই, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যদি অর্থদণ্ড দেয়, অবশ্যই দেয়। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড দেওয়া বাধ্যতামূলক। এখন ওই লোকরে আপনি কেমনে কারাবাস দিবেন? তাহলে তো জেলখানায় কি করে রাখতে হবে? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে কোনো কারাবাসের সুযোগ নাই, যদি অর্থদণ্ড পরিশোধ না করে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি হতে কি করা হবে? আদায় করা হবে। বুঝতেন? এখন 65 আর 66 এটার পার্থক্য আপনারা বুঝতেন কিনা বলেন? 65-তে কি বলছে আর 66-তে কি বলছে? আশা বলছেন 65-66 পার্থক্য বুঝতেন? কি বুঝতেন? 65-66 বলেন তো, ব্যাখ্যা দেন তো ভাই। যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ড আদায় করছে 65 সেটা আদায় জন্য 65। শুধু অর্থদণ্ড? অর্থদণ্ড এবং যদি দণ্ড দেয়, দণ্ড সঙ্গে অর্থদণ্ড দিয়েছে, যদি সেই অর্থদণ্ড যদি পরিশোধ করতে না পারে সেই ক্ষেত্রে অর্থদণ্ডের কোনভাবে আদায় করবে এই দিকে ভগ্নাংশ আকারে করার জন্য ট্রেনিং করা হয় যে 4/1 বছর দণ্ড। বলেন। আর 66? 63-তে বলছে যে দণ্ড সশ্রম বা বিনাশ্রম। ভাই 65-তে তো ওই যে কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, ওই অর্থদণ্ড অনাদায় কি কারাবাস হবে? এটা তো হিসাব করতে লাগতেছে 65। আর 65-তে যে কারাবাসটা দিল, এই কারাবাসটা সশ্রম নাকি বিনাশ্রম, এটা বলছে কত? কথা শেষ। এখন 64টায় এর আগে আমরা পড়ি নাই। 64-র কথা হলো যে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কারাবাস দিতে পারে। এটা হলো 64-র কথা। একটু শুনেন। 63-তে বলছিল কি যে অর্থদণ্ড অত্যাধিক হবে না, এটা বলছিল 63। 64-তে বলছিল যে যদি কোনো ব্যক্তি অর্থদণ্ড না দিতে পারে তাহলে অর্থদণ্ড না দেওয়ার কারণে তারে দিবে কি? কারাবাস। আর এই কারাবাসটা কতদিন হবে? এই ব্যাখ্যাটা বলছে কততে? 65। আর কারাবাস কতদিন হিসাব করে যখন দিয়ে দিল, এটা কি সশ্রম নাকি বিনাশ্রম হবে? এটা বলছে কত? 66। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যাদের বইতে 64 নাই একটু লিখে নিতে পারেন যে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে
আদালত কারাবাস প্রদান করতে পারবে। অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কারাবাস প্রদান করতে পারবে। আর কতদিন কারাবাস দিবে এই হিসাবটা আছে কততে? 65। আর ওই কারাবাসটা সশ্রম নাকি বিনাশ্রম এটা হবে কত? 66। আচ্ছা, আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন, অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কারাবাস প্রদান করতে পারবে। অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কারাবাস প্রদান করতে পারবে। এটা বলছে 64-তে। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। আবার আজকে 60 থেকে 67 পর্যন্ত পড়ছি। 67 যদিও এখনো বিস্তারিত পড়ি নাই। 60 দ্বারাই বলছে যে কোনো বর্ণনার কারাবাস বলতে সশ্রম হবে, বিনাশ্রম হবে। 61 62 পড়ি নাই। 63-তে বলছে যে অর্থদণ্ডের কথা থাকলে অর্থদণ্ড দিবে, অত্যাধিক হবে না। 64-তে বলছে যে অর্থদণ্ড প্রদান করতে না পারলে কারাবাস হবে, কারাদণ্ড হবে। এটা হলো 64। আর অর্থদণ্ড প্রদান করতে না পারলে কারাবাসটা কতদিন হবে এটা বলছে 65। তবে 65 প্রযোজ্য সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে কারাদণ্ডও দিছে, অর্থদণ্ড দিছে। সেই ক্ষেত্রে ওই অর্থদণ্ড অনাদায়ে ওই ধারায় সর্বোচ্চ যে কারাদণ্ড দিতে পারতো তার 4/1 ভাগ পর্যন্ত কারাদণ্ড আদালত দিতে পারে। আর এই 4/1 ভাগ কারাদণ্ড যখন দিয়ে ফেললো সেটা সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে এই ব্যাখ্যা দিছে কততে? 66। দেখেন, আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা 4/1 বেশি হবে না। অপরাধের কি? সর্বোচ্চ শাস্তির। অপরাধের সর্বোচ্চ শাস্তির। আমরা চলে এসেছি 67 ধারা। আসামি গোল দিবেন শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে। কি বলেন তো? শুধুমাত্র অর্থদণ্ড। শুধুমাত্র অর্থদণ্ড মানে হলো ওনারে কোনো কারাদণ্ড দেয় নাই, ওনারে দিছেই শুধু কি? অর্থদণ্ড। এবং অর্থদণ্ড অনাদায় কারাবাস। দণ্ডবিধির 67 ধারায় বলা হয়েছে যদি অপরাধটি শুধুমাত্র অর্থদণ্ডে শাস্তিযোগ্য হয় এমন অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস আরোপ করে গোল দিবেন সেটা কি হবে? বিনাশ্রম হবে। অর্থাৎ যখন কোনো কাউরে শুধু কারাদণ্ড মানে কোনো কারাবাস দেয় নাই, শুধুই অর্থদণ্ড দিছে, এবং ওই অর্থদণ্ড দেওয়ার সামর্থ্য যদি তার না থাকে তাহলে তার যে কারাবাসটা হবে এই কারাবাসটা হবে বিনাশ্রম। এবং এই ক্ষেত্রে কারাবাস 4/1 হবে না। 4/1 কেন হবে না? কারণ কিছু ধারা আছে যে ওই ধারায় সর্বোচ্চ শাস্তি হলো অর্থদণ্ড, জায়গায় কোনো কারাবাসের বিধান নাই। তাহলে আপনি 4/1 কি দিয়ে করবেন? এজন্য এখানে যেটা আছে সেটা দেখেন যে শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাস প্রদত্ত হলে উক্ত কারাবাসের মেয়াদ নিম্নলিখিত হারে নির্ধারিত হবে। দেখেন, অর্থদণ্ড 50 টাকার অধিক না হলে 2 মাসের কারাদণ্ড। অর্থদণ্ড যদি 50 টাকার অধিক না হলে মানে হলো সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত দিলে আপনি কারাবাস ভোগ করবে কতদিন? 2 মাস। আন্ডারলাইন করবেন। অর্থদণ্ড 100 টাকার অধিক না হলে অনধিক 4 মাস। এবং অন্যান্য ক্ষেত্রে বা অর্থদণ্ডের পরিমাণ 100 টাকার বেশি হলে সর্বোচ্চ কত? 6 মাস। তাহলে কোন ক্ষেত্রে কাউরে যদি শুধু 5 লাখ টাকা অর্থদণ্ড দিছে, কোন ধরেন জরিমানা মানে কোন কারাবাস দেয় নাই, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কত কারাবাস হতে পারে? এবং এই কারাবাসটা কি হবে? এই কারাবাসটা হবে বিনাশ্রম। সুতরাং দেখেন, যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আদালত সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দিতে পারে। আমরা চলে আসি উদাহরণে।
উদাহরণ আপনাদের পুরাতন বইতে নাই, প্রয়োজনও নাই, জাস্ট শুনেন কি পড়ি শুনেন। আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা 278 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে একমাত্র শাস্তি হলো অর্থদণ্ড, যা অনধিক 500 টাকা পর্যন্ত করতে পারে। মানে দণ্ডবিধি 278 ধারায় বলছে যে আপনি যদি আবহাওয়াকে পরিবেশের জন্য ক্ষতিকর করেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করেন, তাহলে আপনারে শুধু জরিমানা করতে পারে 500 টাকা। কোনো কারাবাসের বিধানে জায়গা নাই। আবহাওয়ারে ক্ষতি করে কেমনে? আপনি টায়ার পুড়াইছেন, আপনি প্লাস্টিক পুড়াই আশেপাশের পরিবেশ নষ্ট করতেন, তাহলে আপনারে জাস্ট জরিমানা করবে কত টাকা? 500 টাকা। এখন এই 500 টাকা দেওয়ার সামর্থ্য আবার আপনার নাই। কোন আসামিকে যদি শুধু 278 ধারায় শুধুমাত্র 50 টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং সে যদি আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, তাহলে অনাদায়ী কারাবাস কত হবে সেটা 67 ধারা অনুসারে নির্ণয় করতে হবে। যেহেতু আরোপিত অর্থদণ্ডের পরিমাণ 50 টাকার বেশি না, সেহেতু অনাদায়ী কারাবাস কত হবে? সর্বোচ্চ 2 মাস। আর যদি তারে 500 টাকাই জরিমানা করতো তাহলে কতদিন? 6 মাস। বুঝতেন? তাহলে 65, 66 এবং 67 পার্থক্য কি শাকিল বলেন তো? 65, 66 আর 67? 65 হুম 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 হুম। কোনো প্রশ্ন আছে কারো? জেনে রাখা ভালো। দেখেন 67 ধারা অনুযায়ী যখন কোনো অপরাধ শুধুমাত্র অপরাধী শুধু অর্থদণ্ডে দণ্ডিত হয়, তখন অর্থদণ্ড পরিশোধ না করার জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে 6 মাস। এখানে দেওয়ানি মামলার ক্ষেত্রে ডিক্রি জারিতে 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। 58 ধারায় বলা আছে দেওয়ানি কারাগারে অর্থের মামলার ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত হলে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। দেওয়ানি কার্যবিধির 58 ধারায় বলা আছে। 58 ধারা। বুঝছেন? তাহলে দেওয়ানির ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। যে অপরাধের শাস্তি জরিমানা, একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা আদায় দণ্ড হবে কি? বিনাশ্রম। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে? কতদিন? 6 মাস। এই নাইম গাজী 67 ধারায় কি বলছে বলেন? এতক্ষণ যে চিল্লাইলাম আমরা, 67 ধারা, 67 ধারার বিষয়বস্তু কি? শুধু অর্থদণ্ড দিলে কি হবে বলেন, ব্যাখ্যা দেন। 50 টাকা দেয় তাহলে হচ্ছে 1 মাস, 2 মাস। আর যদি হচ্ছে 100 টাকা দেয়, 100 টাকা পর্যন্ত 6 মাস। আর 100 টাকা বেশি বলেন বলেন 4 মাস। বলেন, ভুল অক্ষর। 100 টাকা বেশি যদি দেয় তাহলে 6 মাস। লুৎফর সাহেব হয়েছে? স্যার, অর্থদণ্ড ওনাদের যে কারাগারের মধ্যে বিনা চেষ্টা করা পর্যন্ত যদি দেয়, 100 টাকা পর্যন্ত দিলে 4 মাস, আর 100 টাকা বেশি দিলে 6 মাস। যে ভাগদণ্ড সেটা বিনা। জি। এখন আমরা বলবো 68 আর 69। 68 আর 69টা আগে শুনেন। যে অর্থদণ্ড দিল, এই অর্থদণ্ড
যদি আপনি সাথে সাথে দিয়ে দেন তাহলে আপনার কারাবাস বাতিল। ধরেন 100 টাকা অর্থদণ্ড দিছিল, 100 টাকার জন্য সর্বোচ্চ কারাবাস হতে পারে কত, 4 মাস। তাহলে আপনি যদি 100 টাকা দিয়ে দেন তাহলে আর আপনার জেল খাটা লাগবে না। আর আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 50 টাকা দিচ্ছেন, তাহলে এটা আনুপাতিক হারে খাটবেন। তাহলে 100 টাকা 4 মাস হলে 50 টাকা দিলে আর খাটবেন কত, 2 মাস। এটা বলছে 68 এর 69। 68তে বলছে যে আপনি যদি সম্পূর্ণ অর্থদণ্ড পরিশোধ করে দেন আপনার আর জেল খাটা লাগবে না, এটা হলো 68। আর যদি আনুপাতিক হারে পরিশোধ করেন, আনুপাতিক হার, যে পুরো টাকা দেন নাই, অর্ধেক দিচ্ছেন, তাহলে অর্ধেক খাটবেন আর অর্ধেক মওকুফ, এটা বলছে 69। বুঝছেন? এই যে দেখেন, অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল, টার্মিনেশন অফ ইমপ্রিজনমেন্ট। টার্মিনেশন মানে হলো বাতিল বা অবসান, টার্মিনেশন অফ ইমপ্রিজনমেন্ট মানে কারাবাস বাতিল অন পেমেন্ট অফ ফাইন, মানে যদি আপনি ফাইন পরিশোধ করেন। অর্থদণ্ডে পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা বাতিল হবে যখন অর্থদণ্ড পরিশোধ করা হয়, আন্ডারলাইন করবেন, যখন পরিশোধ করা হয় বা আইনি প্রক্রিয়ায় আদায় করা হয়, আইদার পেইড অর লেভিড বাই প্রসেস অফ ল। একটা হলো পরিশোধ করা আর একটা হলো আদায় করা। পরিশোধ করা মানে হলো স্বপ্রণোদিত হয়ে আদালতে দিছে, আর আদায় করা মানে হলো আদালত, ওই যে ফৌজদারিতে বলছিলাম 386-তে আদালত স্বয়ং ক্রোক করতে পারে বা জেলা কালেক্টরের দায়িত্ব দিতে পারে যে তুমি ক্রোক বিক্রয় করে আদায় করো। বুঝছেন? এটা বলছে কত ধারা, 68। আর জরিমানার আন্ডারলাইন করেন, আংশিক অংশ পরিশোধ করলে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা আনুপাতিক হারে বাতিল করতে পারে, এটা ধারা গোল দেবেন 69। তাহলে মিলন সাহেব 68 আর 69 মধ্যে পার্থক্য কি? প্রথমত জরিমানা আর বলবেন না, জরিমানা আগে যা বলছেন না বলছেন, উকিল হবেন 2 দিন পরে। যে টাকা জরিমানা করছে পুরো টাকা দিয়ে দিলে 68, আর পুরো টাকা দেই নেই, অর্ধেক দিছি বা কম দিছি, যা দিছি 69। সেলফ প্র্যাকটিসে যা আছে পড়ে ফেলবেন, এই পর্যন্ত যা পড়ছি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন প্লিজ। এই মাহবুব সাহেব, 68 আর 69 ধারার পার্থক্য কি বলেন? মানা বলছেন না মানা বলছেন? হবে না। আর যদি আংশিক দেয় বা বেশি কম দেয় সেক্ষেত্রে আনুপাতিক হারে 69। বেশ কম দিলে, জি জি জি। আচ্ছা, আমরা চলে এসে 70 ধারা। এই নির্মল, আপনি কি মিউট আনমিউটের অর্থ বুঝেন? উনি দেখছেন স্যার মিউট করে দেন, আপনারা তো মিউট আসেনি। মিউট মানে হলো আপনারা যাতে কথা বলতে না পারেন, আর আনমিউট মানে হলো আপনারা কথা বললে আমি শুনবো। আর আপনি কি কথা বলতে চান কিনা সেটা বলেন। আচ্ছা, আমরা এই ধারাটা পড়ে নামাজে যাব। দেখেন ধারা 70, অর্থদণ্ড আদায়ের সময়সীমা, লিমিটেশন অফ লেভি অফ ফাইন, মানে আদালত যে অর্থদণ্ড আদায় করবে এই অর্থদণ্ডটা কত দিনের মধ্যে আদায় করবে। আমাদি মেয়াদ আছে। দেখেন, দণ্ডাজ্ঞা প্রদানের গোল দিবেন পরবর্তী 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য। কত বছর? 6 বছর। অর্থদণ্ড যদি দেয় আদায় করবে কত দিনের মধ্যে? 6 বছর। কত ধারা বলছে? 70 ধারা। যদি অপরাধী 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, আন্ডারলাইন করেন, 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, তাহলে উক্ত দণ্ডের মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড আদায়যোগ্য। এটার অর্থ বুঝেন। একজনকে ধরেন 3 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা করছে,
তাহলে ওই 1 লাখ টাকা সে যদি নাও দেয়, আদালত তার কাছ থেকে আদায় করবে কতদিনের মধ্যে? 6 বছর। তার মানে 3 বছর জেল খেটে বার হয়েছে, তারপরেও তার অর্থদণ্ড তার কাছ থেকে আদায় করতে পারবে। কিন্তু একজন যে কারাবাস দিচ্ছে ধরেন 10 বছর এবং 1 লাখ টাকা জরিমানা করছে, তাহলে ওই 1 লাখ টাকা আদায় আর 6 বছর না, ওই 10 বছরের মধ্যেই আদায় করতে পারবে। সেই কথাটা বলছে যে 2 নম্বরে, যদি অপরাধী 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয় তাহলে মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড কি আদায়যোগ্য। তাহলে অর্থদণ্ড আদায়ের সর্বোচ্চ সময় 6 বছর, বাট কখনো কখনো 6 বছরের বেশি। সেই সময়টা কখন? যদি কারাদণ্ড দেয় 6 বছরের বেশি। তো আমরা যদি এখানে চলে আসি, জেনে রাখা ভালো, কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড অপরাধীর গোল দিবেন মৃত্যু হলেও সম্পত্তি দায় মুক্ত হবে না। যদি মারাও যায় তবুও তার সম্পত্তি থেকে এটা কি আদায় করা হবে, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি থেকে আদায়যোগ্য হবে। কত ধারা? 70 ধারা। এখানে যে ক্ষেত্রে রায়ে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে একটি অপরাধে অভিযুক্ত, কিন্তু কোন অপরাধে অভিযুক্ত তা সন্দেহপূর্ণ, বললেন কোন অপরাধে অভিযুক্ত তা কি সন্দেহপূর্ণ, সেই ক্ষেত্রে সকল অপরাধের জন্য শাস্তির বিধান না থাকলে, একই শাস্তির বিধান না থাকলে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে যে অপরাধের জন্য গোল দিবেন। সর্বনিম্ন শাস্তির ব্যবস্থা আছে। ধারা 72 3টে স্টার দেন। আমি বোঝাচ্ছি। বিচারক রায় প্রদান করবেন, বিচারকের কাছে মনে হচ্ছে যে কি চুরি করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি আত্মসাৎ করছে, নাকি প্রতারণা করছে, এই 4টা নিয়ে সন্দেহ হচ্ছে, যে কোনো একটা করছে। তাহলে সন্দেহের ক্ষেত্রে উনি যদি সাজা প্রদানের ক্ষেত্রে সন্দেহ আনান, তাহলে দেবেন এই 4টার ভিতরে সবচেয়ে কম সাজা আছে কোনটাই? প্রতারণায়। সবচেয়ে কম সাজা আছে যেটাই, সেটাই সাজা দিবেন। এই কথাটাই বলছে কত ধারায়? 72 ধারায়। সাজা প্রদানের ক্ষেত্রে যদি সন্দেহের সৃষ্টি হয়, তাহলে যতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে এদের মধ্যে কম সাজা আছে যে অপরাধে, সে অপরাধে সাজা দিবেন। এই কথাটা বলা আছে কত ধারায়? 72 ধারায়। আমরা আজকে যা যা পড়ছি দেখেন, এক নজরে একবারে বলে যাই। সেটা হলো 60 ধারায় বলছে যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে কি বোঝায়। 60 ধারায়। 63 ধারায় বলছে যে জরিমানা অত্যাধিক হবে না। 64 ধারায় বলছে জরিমানা না দিলে কারাবাস হবে। 65 ধারায় বলছে কারাবাসের সাথে যদি জরিমানা করে তাহলে ওই জরিমানা অনাদায়ে যে কারাবাস হবে, ওই ধারায় সর্বোচ্চ অপরাধের শাস্তি 4/1 এটা হলো কত? 65। আর 65-তে যে কারাবাস দিল এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, এটা কত? 66। শুধুমাত্র জরিমানা করছে, কোনো কারাবাস দেয় নেই, তাহলে সেই জরিমানা অনাদায়ে কারাবাস 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকা বেশি হলে 5 মাস। এই সবগুলো কথা বলছে কত? 67। এবং এই যে কারাবাসটা হবে এটা হবে বিনাশ্রম। জরিমানা যদি পুরোপুরি দিয়ে দেয় কারাদণ্ড ভোগ করা লাগবে না, 68। যদি আনুপাতিক হারে দেয়, আনুপাতিক হারে কারাবাস মুক্ত হবে, 69। জরিমানা আদায়ের সময়সীমা 6 বছর, আর মূল সাজার পরিমাণ যদি 6 বছরের বেশি হয় তাহলে 6 বছরের বেশি। আর মৃত্যুবরণ করলেও আপনার জরিমানা আদায় করা হবে। আর 72 ধারায় বলছে যখন আদালত শাস্তি দিবে, আদালতে যদি সন্দেহের সৃষ্টি হয় যে কোন জায়গায় কি অপরাধে সাজা দিব, তাহলে যে যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে এর মধ্যে যেটা শাস্তি কম সেই ধারায় শাস্তি দিবে। এটা বলছে কত? 72। তো বিগত বছর একটা প্রশ্ন করে দেখেন, কোন আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয় কি হবে? অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড কি আদায়যোগ্য হবে। 2 নাম্বার যদি দেখেন, দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? 6 বছর। 3 নাম্বার দেখেন, অর্থদণ্ড কত বছরের মধ্যে সে যে কোনো সময় আদায় করা যাবে? কত বছর? 6 বছর। তো এই জায়গা যা আছে পড়ে ফেলবেন। আমরা মাগরিবের নামাজ পড়ার পরে নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট ইনশাল্লাহ পড়া শুরু করব। আপাতত ব্রেক। আমরা চলে আসি নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট। এই টপিকটা ভিবিআই প্রশ্ন আসে নাই, বাট প্রতিবার আসার খুবই সম্ভাবনা থাকে, এজন্য পড়ে ফেলবেন। ধারা
73 এবং 74 এখানে আলোচনা করছে নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট। এখন নির্জন কারাবাস বিষয়টা আসলে কি? নরমালি আমরা জানি কারাবাসে মানে কারাদণ্ড যখন ভোগ করতে হয় জেলখানায় অনেক মানুষের সান্নিধ্যে থাকে, অনেক জেলখানায় অনেক কয়েদিদের চাপ, এক রুমে 20-30 জনও থাকে। কিন্তু নির্জন কারাবাসের অর্থ হলো কোনো কয়েদিকে নির্জনে রাখা হবে, ওনার সাথে আর কেউ থাকবে না, উনি কারোর সাথে কথা বলার সুযোগ পাবে না, এটা হলো নির্জন কারাবাস। এখন যদি বলেন যে কথা বলার সুযোগ না পেলে এটা কি মানে আলাদা কোনো গুরুতর শাস্তি হলো কিনা, অবশ্যই। আপনি যখন একজন মানুষের সাথে কথা বলার সুযোগ পাবেন, লোকজনকে দেখতেছেন, তখন মন যতটা না খারাপ হবে, যদি একা একা থাকেন, আপনারা যদি একা একা রাখে তাহলে আপনার মানসিক অবস্থা আরো বেশি খারাপ হবে। এটাই হলো নির্জন কারাবাস। এখন এই নির্জন কারাবাস আলাদা কোনো সাজা না, এটা মূল কারাবাসের অংশ হিসেবে আদালত বলে থাকে যে একজনের ধরেন 10 বছর কারাদণ্ড দিতে, বললো যে 10 বছরের মধ্যে এতদিন সে নির্জনে থাকবে, তার মানে 10 বছর এতদিন না, ওই 10 বছরের মধ্যে কয়েকটা দিন সে নির্জনে থাকার আদেশ দিতে পারে। এই যে দেখেন, নির্জন কারাবাস ইংরেজিতে বলে সলিটারি ইমপ্রিজনমেন্ট বা সলিটারি কনফাইনমেন্ট, পড়ে ফেলবেন। নির্জন কারাবাস অর্থ হলো যে অবস্থায় গোল দিবেন দণ্ডিত ব্যক্তি সর্বপ্রকার জনসাহচর্য হতে বঞ্চিত হন। জনসাহচর্য বুঝেন? মানে জনগণের সান্নিধ্য যাতে না পায়, কেউ ওনারা কেউ দেখে না। নির্জন কারাবাসের ক্ষেত্রে আন্ডারলাইন করেন, কারাবন্দী বা কয়েদিকে প্রিজনারকে বাইরের জগতের সাথে কোনো প্রকার মেলামেশা ছাড়া সম্পূর্ণভাবে পৃথক রাখা হয়। গোল দিবেন সশ্রম কারাবাস প্রদান করা যায় এমন কোন দণ্ডে কোনো অপরাধীকে দণ্ডিত করা হলে তখন আদালত অপরাধীকে তার বিরুদ্ধে যে কারাবাস দিয়েছে তার মেয়াদের কোনো অংশ বিশেষের বা কয়েকটি অংশের জন্য আন্ডারলাইন করবেন নির্জন কারাবাসের আদেশ দিতে পারে। তাহলে নির্জন কারাবাস তখনই দিতে পারে যখন কাউকে কারাবাস দেওয়া হয়েছে কি কারাবাস? সশ্রম কারাবাস। অর্থাৎ কাউরে 1 বছর সশ্রম কারাবাস দিছে, বললো যে 1 বছরের মধ্যে এতদিন সে নির্জনে থাকবে, কিন্তু যদি বিনা আশ্রম দিত তাহলে আর নির্জন কারাবাসের আদেশ দেওয়া যাবে না। তাহলে প্রথম কথা আমরা মনে রাখবো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নির্জন কারাবাসের আদেশ দিতে পারে কোন ধরনের কারাবাসের ক্ষেত্রে? সশ্রম কারাবাস। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, দেখেন যে অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাস এর আদেশ দিতে পারে, এটা মাত্রই পড়লাম। দেখেন, শুধুমাত্র যে অপরাধের শাস্তি গোল দিবেন সশ্রম কারাবাস হতে পারে সেই ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে। এবং আপনাদের মনে থাকার কথা, আমরা ফৌজদারি কার্যবিধির 32 ধারায় পড়েছিলাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 5 বছর কারাবাস, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 3 বছরের কারাবাস, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাসের আদেশ দিতে পারে না। আচ্ছা, এখন আমরা চলে এসেছি নির্জন কারাবাসের হার নির্ণয়, মানে কখন কতদিনের জন্য দিতে পারবে। নির্জন কারাবাস নিম্নলিখিত হবে যদি আরোপিত কারাবাস আন্ডারলাইন করেন 6 মাস অতিক্রম না করে, তাহলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। অর্থাৎ আপনারা যদি আদালত কোন একটা নির্দিষ্ট অপরাধের জন্য বলে যে আপনি 6 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করবেন, তাহলে 6 মাসের মধ্যে আদালত সর্বোচ্চ আপনাকে নির্জনে রাখার আদেশ দিতে পারে 1 মাস, মোট 7 মাস না, মোট কিন্তু 6 মাস। 6 মাসের মধ্যে বলবে যে 1 মাস ওকে নির্জনে রাখা, মোট 7 মাস, মোট 7 মাস না জি। যদি আরোপিত কারাবাস আন্ডারলাইন করবেন 6 মাস অতিক্রম করে কিন্তু 1 বছর অতিক্রম না করে, অর্থাৎ কারাবাস 6 মাসের থেকে কত 12 মাসের মধ্যে হলে নির্জন কারাবাস গোল দিবেন, 2 মাসের বেশি হবে। এটা মনে রাখতে হবে, 6 মাসের ক্ষেত্রে 1 মাস, 6 মাস থেকে 12 মাসের মধ্যে 2 মাস, নির্জন কারাবাস হবে 2 মাস। তারপরে দেখেন, যদি কারাবাস 1 বছর অতিক্রম করে তাহলে নির্জন কারাবাস 3 মাসের বেশি হবে, 3 মাস গণদের। তার মানে আমরা এটা বলতে পারি যে একটা ফৌজদারি মামলায় সর্বোচ্চ নির্জন কারাবাসের আদেশ দিতে পারে কত মাস? 6 মাসের ক্ষেত্রে 1 মাস, 6 থেকে 12 মাসের মধ্যে 2 মাস, 1 বছরের বেশি হলে 3 মাস। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, মাহবুব সাহেব, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম নাকি বিনাশ্রম নাকি যে কোনো বর্ণনা? সশ্রম। কোথায় বলা আছে বলেন? 53 ধারা। বলেন তো মাহবুব সাহেব, বলেন তো যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে পারবে কিনা? দিতে পারবে। কতদিন দিতে পারবে? সর্বোচ্চ 3 মাস, কারণ আমরা জানি যে নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাসের বেশি দেওয়া যাবে না।
আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, নির্জন কারাবাস সর্বসাকুল্যে ইন দা হোল 3 মাসের বেশি হতে পারবে না, অর্থাৎ নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ 3 মাস হতে পারে। অর্থাৎ একজন অপরাধী যে মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হোক না কেন, তাকে উক্ত মেয়াদের মধ্যে সর্বসাকুল্যে গোল দিবেন 3 মাস নির্জন কারাবাসের আদেশ দিতে পারে। কতদিন? 3 মাস। নির্জন কারাবাসের দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এরূপ কারাবাস এককালীন, আন্ডারলাইন করেন, এককালীন 14 দিনের বেশি হবে না। বিবিআই ইন্টারেস্টেড। সর্বোচ্চ তো 3 মাস ভোগ করবে, বাট একটা না তারা নির্জনে রাখবে না কত দিনের বেশি? 14 দিনের। নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকবে, মানে এই 14 দিনের পূর্বে ও পরে কি বিরাম থাকছে। তাহলে এটা বিবিআই। নির্জন কারাবাস সর্বসাকুল্যে 3 মাসের বেশি হবে না, বাট এককালীন কত দিনের বেশি হবে না? 14 দিনের বেশি হবে না। আর একটা বিষয় দেখেন, যে নির্জন কারাবাসের মেয়াদ আন্ডারলাইন করবেন 3 মাসের বেশি হলে। কত দিনের বেশি হলে? 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস গোল দিবেন কোন মাসে 7 দিনের বেশি হবে না। কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হলে, মানে আপনারা যে সশ্রম কারাবাস দিছে 6 মাস দিল, এখন 6 মাসে নির্জন কারাবাস দিতে পারে কতদিন? 1 মাস। 1 মাস দিতে পারে। এখন নর্মালি আমরা জানি কি, যে নির্জন কারাবাস একটানা কয় দিনে বেশি হবে না? 14 দিনে বেশি হবে না। কিন্তু এই জায়গায় আবার একটা বিধান দিয়েছে, প্রতি মাসে হতে পারবে কতদিন? 7 দিন। যদি সশ্রম কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হয়, তাহলে প্রতি মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাস হবে না। এই হলো বিধান। তাহলে নির্জন কারাবাস রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। নির্জন কারাবাসের ইংরেজি হলো সলিটারি কনফাইনমেন্ট, 73 আর 74 দ্বারা। আর নির্জন কারাবাস শুধুমাত্র সশ্রম কারাবাসের ক্ষেত্রেই দিতে পারে। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারে না। মূল সশ্রম কারাবাস 6 মাস পর্যন্ত হলে নির্জন কারাবাস হতে পারে 1 মাস। 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সশ্রম কারাবাস হলে নির্জন কারাবাস হতে পারে 2 মাস। 1 বছরের বেশি হলে নির্জন কারাবাস হতে পারে 3 মাস। নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না। আর যদি মূল সশ্রম কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হয়, তাহলে প্রতি মাসে নির্জন কারাবাস 7 দিনের বেশি হবে না। কোনো প্রশ্ন থাকলে করেন। কখনোই প্রশ্ন আসে নাই, বাট আসার খুব বেশি সম্ভাবনা আছে। আমরা এই যে যতটুকু পড়ছি, যদি এতটুকু মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। নির্জন কারাবাসটা বর্তমানে জেলকে ভিতরে ওই যে সেল করা হয়েছে, ওইখানে আলাদা ঘর আছে, ওইখানে পুরো ওদের সাথে হ্যাঁ, এটি নির্জন কারাবাস। এখন এই জায়গা ওই রায়ে অর্ডার থাকতে হবে যে তারে নির্জন কারাবাস এতদিন, তাহলে একা একা রাখবে। ওইটা তো রাখে, আবার অনেক সময় দেখছি যদি ভিতরে না করে। স্যার ছোট একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, এখন বিষয় হলো কি, যে কিভাবে রাখবে এটা তাদের বিষয়। কারাদণ্ড কোন জায়গায় রাখবে না রাখবে, আমরা ফৌজদারি পড়ে আসছি। কোন কারাগারে রাখবে, কিভাবে কার্যকর করবে, এই বিষয়গুলো কার বলেন? সরকারের। সো হ্যাঁ, নির্মল বলেন কি প্রশ্ন? স্যার আমরা তো বললাম যে কারাবাস যদি 6 মাস হয় তাহলে হলো 1 মাস, আর 6 থেকে 12 মাসের মধ্যে হলে তাহলে হলো 2 মাস, আর 6 মাসের বেশি হলে তাহলে 3 মাস। মানে 1 বছরের অতিক্রম করলে 3 মাস। কিন্তু সবই তো বুঝলাম, তাহলে এই যে কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হলে তাহলে প্রতি সপ্তাহে মানে প্রতি মাসে 7 দিন হবে। এইটা স্যার যদি কারাবাসের তাহলে সশ্রম কারাবাস দেয় 3 মাস, তাহলে সে প্রতি মাসে 7 দিন কাটবে, এরকম কিছু? সশ্রম কারাবাস যদি 3 মাসের বেশি দেয় কাউকে সাজা, তাহলে প্রতি মাসে নির্জন কারাবাস 7 দিনের বেশি হবে না। প্রতি মাসে তারে 7 দিনই রাখতে পারবে, কম রাখতে পারবে, জি। কিন্তু বেশি রাখতে পারবে না। কিন্তু সর্বসাকুল্যে তো তার একটা নির্দিষ্ট মেয়াদ দিছে। ধরেন একজন ব্যক্তির 6 মাস সশ্রম কারাবাস দিছে, আর এর মধ্যে বললো যে 1 মাস তুমি নির্জন কারাবাস খাটবা, তাহলে 6 মাস যেহেতু 3 মাসের বেশি দিছে, তাহলে এই জায়গা প্রতি মাসে সে খাটবে সর্বোচ্চ কত? 7 দিন। 7 দিনের বেশি তারে রাখা যাবে না প্রতি মাসে নির্জন কারাবাসে। হ্যাঁ বলেন। আবার 3 মাসের বেশি হলে 3 মাসের কম হলে 3 মাসের কম হলে 7 দিনের বেশি রাখতে পারবে, সহজ কথা। যদি 3 মাস পর্যন্ত হয়,
তাহলে নির্জন কারাবাস 7 দিনের বেশি প্রতি মাসে রাখতে পারবে, তবে 14 দিনের বেশি হবে না। হ্যাঁ, 3 মাসের যখন সশ্রম কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি, তখন নির্জন কারাবাস প্রতি মাসে 7 দিনের বেশি হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে নির্জন কারাবাস যদি 3 মাস, সরি, সশ্রম কারাবাস যদি 3 মাস পর্যন্ত দেয়, তাহলে নির্জন কারাবাস প্রতি মাসে 7 দিনের বেশিও হতে পারে। 75 ধারাটা একটু লেখেন, যার লেখা নাই সে একটু লেখেন। লেখেন, কোন ব্যক্তি যদি এই বিধির দ্বাদশ অধ্যায়ের, দ্বাদশ মানে হলো 12তম অধ্যায়, বুঝছেন? দ্বাদশ অধ্যায়ের লিখছেন, ব্র্যাকেটে লেখেন 230 থেকে 263 এ ধারা, 230 থেকে 263 এ ধারা, ব্র্যাকেট শেষ। আবার বলি, কোন ব্যক্তি যদি এই বিধির দ্বাদশ অধ্যায়ের, ব্র্যাকেটে কি লিখবেন, 230 থেকে 263 এ ধারা, ব্র্যাকেট শেষ, অথবা সপ্তদশ অধ্যায়ের, সপ্তদশ মানে হলো 17তম অধ্যায়, অথবা সপ্তদশ অধ্যায়ের, ব্র্যাকেটে লেখেন 378 থেকে 462 বি ধারা, 378 থেকে 462 বি, বড় হাতের বি হবে, বড় হাতের বি ধারা, ব্র্যাকেট শেষ। বিধান মতে দণ্ডনীয় কোন অপরাধের জন্য দণ্ডনীয় কোন অপরাধের জন্য 3 বছর বা এর বেশি মেয়াদের 3 বছর বা এর বেশি মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়। সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়। দণ্ডিত হয়, তাহলে পরবর্তীতে উক্ত একই অপরাধের জন্য, তাহলে পরবর্তীতে উক্ত একই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে। 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে। লিখতেন সবাই? এই 75 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং একটা বিষয় আমরা চার্জ, ফৌজদারি কার্যবিধি চার্জের সময় পড়ছিলাম যে চার্জে পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ করা যায়, মনে আছে? এরপরে দায়রা আদালতে বিচারের ক্ষেত্রে পড়ছিলাম যে সব বিচার টিচার হয়ে গেছে, টতে খালাস অথবা দণ্ড দিয়ে দিছে, 265 টতে এসে পূর্ববর্তী দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ, মনে আছে? তাহলে এই জায়গায় 75 ধারায় বলছে, মানে একই অপরাধের পুনরাবৃত্তি যদি করে দ্বিতীয়বারে তার সাজা বেশি। দণ্ডবিধির 12তম অধ্যায়ে আর হলো 17তম অধ্যায়ে, উদাহরণস্বরূপ বলি, 12তম অধ্যায় আছে মুদ্রাজাল, 17তম অধ্যায় আছে চুরি। ধরেন চুরি 379 ধারায় শাস্তি 3 বছর, 80 ধারায় শাস্তি 7 বছর। একজন লোক ধরেন 379 ধারায় একবার চুরি করছে, তার সাজা 3 বছর হয়েছে,
পরবর্তীতে কিছুদিন পর আবার চুরি করছে, তাহলে এই ক্ষেত্রে নর্মালি তার মামলা 379তেই হয়েছে, সাজা হওয়ার কথা সর্বোচ্চ কত 3 বছর। কিন্তু দেখবে যে পূর্বে যেহেতু এই ধারায় একবার দণ্ডিত হয়েছে আর পূর্বের দণ্ড ছিল 3 বছর বা তার বেশি, তাহলে দ্বিতীয়বার এই অপরাধ করার জন্য তার সাজা 75 ধারা অনুসারে বেড়ে যাবে 10 বছর পর্যন্ত, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। বুঝলেন? এজন্য আমার একজন প্রশ্ন করছিল যে তসলিম সাহেব বোধহয় করছিল যে স্যার দায়রা আদালতে সব বিচার টিচার শেষ, তাহলে এখন 265 পূর্ববর্তী দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণের দরকার কি? সাক্ষ্য গ্রহণের দরকার কি? ধরেন যে মামলার দায়রা আদালতে বিচার হয়েছে 265 তো দণ্ড অথবা খালাস ওনারে দিছে, ফৌজদারিতে দণ্ড দিছে ধরেন, দেওয়ার পরে এখন হতে আইসা তারে জিজ্ঞাসা করছে যে আপনার বিরুদ্ধে আগে একটা মামলায় চুরির মামলায় এতদিনের কারাদণ্ড আছে, আপনি কি স্বীকার করেন নাকি করেন না? যদি বলে যে হ্যাঁ আমি আগের এই মামলায় কারাদণ্ড পাইছি, তাহলে তো তার সাজার সাথে সাথে বাড়াইয়া 75 ধারা অনুসারে দিয়ে দিবে। আর যদি বলে যে না আমি আগে এরকম কোন দণ্ড পাই নাই, তাহলে তার বিরুদ্ধে আবার যে আসলে কি সে পাইছে কি পাই নাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই কারণে আছে 265 ঠ। সাক্ষ্য গ্রহণে যদি সেটা প্রমাণিত হয় যে ছিল, হ্যাঁ হ্যাঁ তাহলে তার সাজা আরো বেশি হবে না? হ্যাঁ, এটাই তো বললাম, সাক্ষ্য গ্রহণে প্রমাণিত হলে তো তার সাজা, এই কারণে তো তারা জিজ্ঞেস করলো যে তুমি স্বীকার করো কিনা, যদি স্বীকার করো তাহলে সাথে সাথে ওই সাজা বাড়াই দিবে, আর যদি স্বীকার না করে তাহলে ওটা আবার সাক্ষ্য গ্রহণ করবে যে আসলে এই দণ্ড পাইছিল কিনা, তারপরে বাড়াবে। বুঝছেন? তাহলে দণ্ডবিধির 75 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির 12তম অধ্যায়ের বা 17দশ অধ্যায়ের কোন অপরাধ করে এবং প্রথম অপরাধে সে সাজা পাইছিল 3 বছর বা তার বেশি, তাহলে পরবর্তীতে যদি ওই অপরাধের পুনরাবৃত্তি করে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। বুঝছেন? এই ছিল আজকে আমাদের দণ্ডবিধি, এই পর্যন্তই। আজকে আমরা এতটুকুই পড়বো। আগামীকাল ইনশাল্লাহ আমাদের ওই ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধির মডেল টেস্ট আছে, বইও নিয়ে আইসেন, বই নিয়ে আইসেন। ক্লাস হবে কি হবে না সেটা পরের বিষয়, আগে বই নিয়ে আইসেন। আগামীকাল ফৌজদারি কার্যবিধির পরীক্ষা, 4:30-এ হাজির হয়ে যান, আগে ক্লাস পরে পরীক্ষা। আর এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আর আগামীকাল ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট, আর আগামীকাল দণ্ডবিধি আমরা সাধারণ ব্যতিক্রম থেকে পড়া শুরু করবো, 74 ধারা থেকে। এই আর কি।